ওয়েলকাম স্টুডেন্টস, সবাইকে স্বাগতম হাসি খুশি পাঠশালায়। আমাদের বলেছিলাম যে প্রথম যে চ্যাপ্টারটা শুরু না করলে ক্লাস 11-এ শুরু করা যায় না অন্য কোনো চ্যাপ্টার, সেটা হচ্ছে কি সেট থিওরি। সেট থিওরি তোরা দেখতে পাচ্ছিস, এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যে আমি বলেছিলাম এটাকে কি বলা হয়, ভিত বলা হয়, ভিত, ম্যাথামেটিক্সের ভিত বলা হয়। তো বাড়ির ভিত যেটা, আমাদের ম্যাথামেটিক্সের ভিত কিন্তু এটা। সেট শুরু করে অন্য কোনো চ্যাপ্টার করানোটা যায় না, কিন্তু অনেকে করায়, বাট সেটা জোর করে করায় আমার মনে হয়। হ্যাঁ, ট্রিকোনোমেট্রি শুরু করানো যায় ঠিকই, ঠিক আছে, বাট তবুও আমার মনে হয় সেট শুরু না করে অন্য কোনো চ্যাপ্টার শুরু করা উচিত নয়। এই সেট চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা যখন বলবো আস্তে আস্তে বুঝতে পারবি যে কী জিনিস এটা, ঠিক আছে। হেভি জিনিস, সত্যি কথা বলতে কি হেভি জিনিস, একদম এই এক্স্যাক্টলি এই টার্মটা ইউজ করা হচ্ছে যে হেভি জিনিস। আমার তো হেভি লাগে, ঠিক আছে। এই সেট পরবর্তীকালে গ্র্যাজুয়েশন বল, মাস্টার ডিগ্রি বল, সব জায়গায় কিন্তু সেট দাঁড়িয়ে আছে। সেটের ওপর ভিত্তি করে আমাদের যে কম্পিউটার বল, যে কম্পিউটারে যে বিভিন্ন সিস্টেম, ঠিক আছে, সব কিছু কিন্তু এই সেট থিওরি থেকেই কিন্তু তার জিনিসগুলো, ব্যাপারগুলো এসছে। তো আগে জানতে হবে আমাদের যে সেট কি, ঠিক আছে। সেট কি, হোয়াট অ্যাবাউট সেট? তো দেখ, সেট হচ্ছে একটা বাসস্থান, ঠিক আছে। মানে একটা কি বলবো, যেমন দেখবি মা, তোদের মা যখন বাড়িতে যে রান্না করে, তো রান্না করার জন্য যে মশলাপাতি লাগে বা যাবতীয় কিছু লাগে, নুন বল, তেল বল, হলুদ বল, লঙ্কা গুঁড়ো বল, বা যাবতীয় যা কিছু বল, তো সেটা কি করে মা বিভিন্ন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা জায়গা আছে, রাখার জায়গা আছে। এবং এই প্রত্যেকটা কোথায় থাকে? শোবার ঘরে নয়, রান্নাঘরে থাকে। তো এই যে প্রত্যেকটা কোথায় থাকা হয়? রান্নাঘরে। কারণ কি, এগুলোকে আমরা রান্নাঘরে মায়ের পেতে সুবিধে হয়, বুঝতে সুবিধে হয়, ঠিক আছে। তো কোনটা চিনি, কোনটা নুন, কোনটা তেল, তো সেটা বুঝতে খুব সহজে যাতে পারে তার জন্য কি আলাদা আলাদা জায়গায় রাখা হয়, ঠিক আছে। বা নির্দিষ্ট নিয়ম আছে, সেই যে নিয়মগুলো, সেই নিয়মগুলোর ওপর ভিত্তি করে কিন্তু সেগুলোকে চেনা যায়। এখানে সেট এক্স্যাক্টলি সেম, এর জন্যও নির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই যে সেটগুলোকে রাখতে গেলে একটা জায়গা দরকার, ঠিক আছে। সেই জায়গাটা কিভাবে রাখবো তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। ওকে, চল বলি আগে সেটের ডেফিনেশনটা বলি। তোদের ডেফিনেশন পড়বে না, এগুলো গ্র্যাজুয়েশন লেভেলে, বাট আমি সেট পড়াচ্ছি, সেটের ডেফিনেশন বলবো না, এটা হতে পারে, হতে পারে। দেখ, সেট, সেট ইজ এ কালেকশন। সেট হচ্ছে একটা কালেকশন, মানে একটা সংকলন, সোজা কথায় বলতে গেলে। দেখ, এই বাংলায় লিখে দিতে পারি, বাট বাংলায় বলে দিচ্ছি ব্যাপারটা, বাট ইংরেজিতে একটু বেটার হয়। কেন বলছি, কোনো কিছুর মানে ইংরাজিতে বলার থেকে, এই সরি, বাংলায় বলার থেকে ইংরাজিতে বলা অনেকটা বেটার, কারণ ইংরাজিটা বুঝতে অনেকেরই সুবিধা হয়। ওকে, চল দেখ, definition. Set is a collection. Set is a collection. Set is a collection of well-defined set is a collection of well-defined distinct distinct object. তাহলে এখানে আমি কি বললাম, দেখ, সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিং অবজেক্ট। স্যার কী সব বলছেন, না ইংরেজি ক্লাস করছি নাকি? আরে বাবা দেখ, বলছি, দেখ, অত ঘাবড়াবার কিছু নেই। কালেকশন মানে আমরা কি জানি, বাংলা বলে দিচ্ছি, সংকলন, ঠিক আছে। ওয়েল ডিফাইন্ড, ওয়েল মানে খুব ভালোভাবে, আরেকটু যদি ভাষা লিখতে সুস্পষ্টভাবে, ডিফাইন করা হচ্ছে, মানে সংজ্ঞায়িত কথা,
সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত। আর ডিস্টিংক্ট কথার অর্থ হচ্ছে কি স্বাধীন বা স্বতন্ত্র বলতে পারি, স্বতন্ত্র। তো আমি কি বললাম, এই যে তিনটে মেনলি টার্ম আছে এখানে, কথাটার মধ্যে তিনটে টার্ম আছে, কি কি ভালো করে দেখ। কালেকশন, এই যে কালেকশন, ওয়েল ডিফাইন অ্যান্ড ডিস্টিংক্ট, এই তিনটে হচ্ছে রুল। আমি কিভাবে চিনবো সেটকে, বা কিভাবে সাজাবো, কিভাবে রাখবো, সেই যে রাখার যে নিয়ম, এটা হচ্ছে সেটা। তো দেখ, প্রথমে আমি বলি কালেকশন মানে সংকলন, সেটা বুঝতে পেরেছিস, কোনো কিছুর একটা কালেকশন, সেটা যা খুশি হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছুর কালেকশন, নাম্বারের কালেকশন হতে পারে, লেটারের কালেকশন হতে পারে, এমনকি কোনো কোয়ান্টিটি, কোনো হাইট, ওয়েট, যত কিছু আছে কোয়ান্টিটি, দৈর্ঘ্য, ভর, সময়, এমনকি মানুষের কালেকশন হতে পারে, জনসংখ্যার কালেকশন, যে কোনো প্রাণীর কালেকশন হতে পারে, যা খুশি কালেকশন, সেই কালেকশনটাকে আমরা কি বলবো, সেট বলবো। ওকে, তো এই যে কালেকশন শুধু নয়, এই কালেকশনটা করবো কীভাবে, তার জন্য আমাকে এখানে নিয়ম হচ্ছে ডিস্টিংক্ট থাকতে হবে। মানে এই যে কালেকশনটা আমি নেবো, একটা এলিমেন্ট কিন্তু দুবার থাকতে পারে না। ডিস্টিংক্ট কথার মানে হচ্ছে সে কিন্তু স্বতন্ত্র থাকবে, কোনো একটি সেটে কিন্তু একাধিকবার একটা এলিমেন্ট থাকতে পারে না, তাহলে তাকে স্বতন্ত্র মানে ডিস্টিংক্ট হতে হবে, এটা একটা নিয়ম। 2 নম্বর নিয়ম আমি কি বলছি দেখ, মানে ওয়েল ডিফাইন। এই যে ওয়েল ডিফাইন কথাটার মানে হচ্ছে, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবি। বললাম ক্লাস 11-এ যারা মাধ্যমিকে উঠিস, মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছিস তারা চলে আয়। তো অনেকেই এলো, ভালো রেজাল্ট তো অনেকেই করেছে, ঠিক আছে। এবার ভালো রেজাল্টটা আমি কিভাবে ডিফাইন করব, যে 60% পেয়েছে সেও এসছে, যে 90% পেয়েছে সেও এসছে। আমি যদি স্পেশালি করে বলে দিতাম যে আমার সেই ছেলেগুলোকে দরকার যারা 90% পেয়েছে, তারা উঠায়, তাহলে দেখবো ওই কটাই উঠে আসবে। বা যদি আমি এরকম বলি যে 3 জনকে এখানে ডাকলাম, বললাম ক্লাসে যারা ভালো ছিল তাদেরকে ধরে নিয়ে আয়। তো 3 জন অনেক ছেলেকে ধরে আনলো, কিন্তু কারো কাছে ভালোর ডিফাইনটা, মানে ভালোর মিনিংটা অন্যরকম, এর কাছে ভালোর মিনিংটা অন্যরকম। কেন? আমি বলে দিইনি ভালো মানে বলতে কী বোঝায়, সে কি নম্রভদ্র নাকি ভালো রেজাল্ট করেছে, তো সেটা আমি পরিষ্কার করে বলে দিইনি। তখন যদি আমি তাকে বলে দিতাম যে তাদেরকেই ধরে আনবি যারা পড়াশোনায় ভালো এবং তার সাথে নম্রভদ্র, ঠিক আছে, যেই বলে দিলাম যে তাদেরকে ধরে আন যারা পড়াশোনাতেও ভালো এবং নম্রভদ্র, দেখলাম 2-3 জনকে এখানে থাকলো, 2-3 বাকিরা চলে গেল, ঠিক আছে। তাহলে এই যে ওয়েল ডিফাইন, অর্থাৎ ভালোভাবে আমি বলে দিচ্ছি যে ডেফিনেশনটা আমার কি, আমি কি চাইছি, আমার প্রবলেমটা, আমার অ্যাকচুয়ালি চাওয়াটা কি, ঠিক আছে। প্রত্যেকেরই মানুষের একটা চাওয়া থাকে, তো এখানে সেটের চাওয়াটাও এটা। সেটের ঠিকঠাকভাবে ডেফিনিশান, মানে তুমি যদি ডিফাইন না ঠিকঠাক করে করো, তা আমি বলতেই পারবো না, সেই কালেকশনটাকে আমি তুলতেই পারবো না, তাই না। যেমন দেখবি আগেকার দিনে দেখবি সিনেমায় সেই মারুতি করে কিডন্যাপ করতো, ঠিক আছে, তো সেখানে কি করতো, হিরোইনদের কিডন্যাপ করে নিত, তো তার জন্য কি দিত, যাও যে কিডন্যাপ করে আনো, যাকে তাকে তো তুলে নিয়ে চলে আসবে, সেটা ব্যাপার নয়, তা তার ফটো চাই, সে কোথায় থাকে বা কোথায় তাকে কখন কিডন্যাপ করবো, কীভাবে তাকে পাওয়া যাবে, এই যে ব্যাপারগুলো ডিফাইন করা থাকতো, এই যে ওয়েল ডিফাইন, এখানেও সেই ব্যাপারটা এরকম। ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আচ্ছা প্রথমে বলেছিলাম কি ডিস্টিং এর কথা বলতে গেলে যেটা বলতে হয়, এই যে এই সেটকে সবসময় জানবি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। ধর ডিস্টিং মানে আমি বলছি ধর 1 2 3, দেখ এরা প্রত্যেকেই কিন্তু ডিস্টিংক্ট, এখানে একটার বেশি এলিমেন্ট নেই, একবারই আছে, 2 একবারই আছে, 3 একবারই আছে, তো প্রত্যেকে কিন্তু স্বতন্ত্র। বা আমি ধর এরকমভাবে বলতে পারি ওয়াটার, ফায়ার, ওয়াইন্ড, তো এটা একটা সেট, এটাও একটা
সেট। কেন সেট? ওয়েল ডিফাইন্ড আছে, ডিস্টিংক্ট আছে, এটা একটা কালেকশন সেট। তো এইরকম অনেক কিছু সেট হতে পারে, যে কোনো লেটার দিয়ে হতে পারে। হ্যাঁ, এ বি সি, এটা একটা সেট। তো এরকম অনেক সেট হতে পারে, ঠিক আছে। শুধু আমাকে মনে রাখতে হবে যে আমার যে কালেকশনটা কী হবে, ডিস্টিংক্ট থাকতে হবে এবং ওয়েল ডিফাইন্ড থাকতে হবে, তাহলে সেটা আমরা সেট বলবো। এবার দেখ, ধর আমাকে বলতো তোরা, এক্সাম্পল দিচ্ছি, দেখ এই যে লিখেছি, দেখতে পাচ্ছিস, এই যেটা লিখেছি, আমাকে বলতো দিস ওয়ান ইজ এ সেট। এটা কি একটা সেট না সেট নয়? তুই বলবি স্যার এখানে কোনো কালেকশানই নেই। ঠিক কথা, তাহলে স্যার এটা সেট হবে না। আচ্ছা আমাকে বল, কালেকশান নেই তো ঠিক আছে, কালেকশান আমাকে কি বলতে হয়েছে? ডিস্টিংক্ট হতে হবে, ওয়েল ডিফাইন হতে হবে, ঠিক আছে। আচ্ছা আমাকে এখানে তুই ডিস্টিংক্ট নয় প্রমাণ করতে পারবি? এটা যে ডিস্টিংক্ট নয় এটা প্রমাণ করতে পারবি? স্যার এলিমেন্ট নেই কী করে প্রমাণ করবো? ঠিক কথা, তাহলে তুই প্রমাণ করতে পারলি না, তুই ফেল হয়ে গেলি। এটা ওয়েল ডিফাইন নয়, তুই প্রমাণ করতে পারবি? এখানে কালেকশন নেই, কালেকশন থাকলে তো আমি এগুলো চেক করব। যখন কালেকশন নেই, অলরেডি সেট হয়ে গেছে আমার এখানে, আমি এমন কোনো, দেখবি অনেক সময় কি হয়, ব্যাপারটা বলছি তোকে, কোনো অপরাধী তার বিরুদ্ধে সন্দেহের বশে নিয়ে গেছে, ঠিক আছে, তো তার বিরুদ্ধে কোনো প্রমাণ এক্স্যাক্টলি সেইভাবে পায়নি, না সে তাকে নির্দোষও বলতে পারছে না, দোষীও বলতে পারছে না, বাট কী করে, তাই কি জেলে আটকে রাখে? তাকে ছেড়ে দেয়। মানে অ্যাকচুয়ালি তাকে নির্দোষী বলা হয়, প্রমাণ করাতে পারেনি বলে তাই সে নির্দোষী ধরা হয়। এখানেও ব্যাপারটা সেরকম। এই যে সেটটাকে, একে বলা হচ্ছে নাল সেট বা শূন্য, নাল সেট। এর আরেকটা নাম আছে, বাংলায় এটাকে বলা হচ্ছে শূন্য সেট, সরি শূন্য সেট। ওকে, এই যে সেটটা বলছি, এর একটা সিম্বল আছে, এটাকে আমরা কি সিম্বল দিয়ে বলবো? নাল সিম্বল বলা হয়। এর যে চিহ্ন, সেই চিহ্নটাকে কিভাবে লেখা হয় দেখ, এটাকে বলা হয় নাল সিম্বল। এটাকে অনেকে ফাই বলে, নট ফাই। ফাই হচ্ছে এরকম, ঠিক আছে, এটা ফাই নয় কিন্তু, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নাল সিম্বল, ঠিক আছে। বারবার বলে দিলাম, নট ফাই, PHI, নট ফাই। তো এই যে সেটটাকে বলা হচ্ছে কি, শূন্য সেট, ঠিক আছে, কোনো এলিমেন্ট নেই, সেটাকে আমরা বলে দেবো কি, শূন্য সেট। ওকে, তো এইরকম কতগুলো সেট আছে যেগুলোকে আমরা বলছি। তার আগে একটা জিনিস বলবো, এই যে সেট তৈরি করার জন্য দুটো পদ্ধতি আছে। একটাকে বলা হয় রোস্টার ফর্ম। এই যে সেট আমরা তৈরি করব, এই যে সেট দেখতে পাচ্ছিস, ধর এক্সাম্পল দিই, সব থেকে ভালো হয়। তার আগে আমি কিছু জিনিস বলি, দেখ ধর 1 2 3 4 5 এইভাবে যাচ্ছে, এটাকে কি বলা হয়? এই নাম্বারগুলোকে কি বলা হয়? আমরা জানি প্রত্যেকেই, এই নাম্বারগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটাকে এন এইভাবে লেখা হয়, ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা কিসের সেট? তাহলে দেখতে পেলাম স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক একই রকম ভাবে আমি যদি 0, +-1, +-2, +-3 এইভাবে যাই, এই যে সেটটা তৈরি হবে এটাকে বলা হচ্ছে ইন্টিজার্স, ঠিক আছে।
বুঝে গেল? এটা হচ্ছে ইন্টিজার্স অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, এইভাবে জেড দিয়ে প্রকাশ করা হয়, এইভাবে জেড দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। আচ্ছা, আমি এখানে আরেকটা বলছি, এই যে এটাকে আমরা জানি রিয়েল নাম্বারের বাস্তব সংখ্যা। ঠিক আছে, এইটাকে লেখা হয়, এটাকে বলা হয় কি সেট অফ অল রিয়েল নাম্বারস। ঠিক আছে, সমস্ত বাস্তব সংখ্যার সেট, সমস্ত বাস্তব সংখ্যার সেট বলা হচ্ছে। কি বলা হচ্ছে? সমস্ত বাস্তব সংখ্যার সেট। এটাকে এইভাবে কিন্তু নোটেশনটা দেওয়া হয়, আর লিখে আগে একটা ডাইরেক্ট নিতে হয়, যেটাকে বোল্ড আর বলা হয়। তুই একটা জিনিস বলতে পারিস যে স্যার আপনি তো এখানে যেমন এগুলোকে লিখেছেন, এখানে লিখেছেন, কিন্তু এখানে কেন লিখুন বা কেন লেখেননি? যাই হোক, রিয়েল নাম্বারকে আমরা কীভাবে এক্সপ্রেস করব? কারণ আমার জিরোর ঠিক পরবর্তী রিয়েল নাম্বারটা কি সেটাই তো আমরা বলতে পারবো না। ঠিক আছে, জিরোর পরবর্তী রিয়েল নাম্বারটা কি সেটাই বলতে পারবো না। কেন বলতে পারবো না? এটা আমরা জানি সবাই। যদি বলি একটুখানি দেখ ব্যাপারটা, এটা যদি একটা রিয়েল লাইন হয়, এখানে আমরা জানি জিরো থাকে, এদিকটা হচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। আবার বলছি ইনফিনিটি কিন্তু কোনো নাম্বার নয়, ইনফিনিটি একটা কনসেপ্ট। ঠিক আছে, তো এদিকটাকে প্লাসের দিক মানা হয়, এদিকটাকে নেগেটিভ মানা হয়, তো এদিকটাকে হচ্ছে প্লাস ইনফিনিটির দিক বলা হয়, এটাকে নেগেটিভ ইনফিনিটি। ঠিক আছে, এটা কিন্তু কোনো নাম্বার না। ঠিক আছে, যে আমাদের শেষ সংখ্যাটা কিন্তু ইনফিনিটি আমরা বলতে পারি, কোনোদিন সব থেকে বড় নাম্বার সব থেকে ছোটো নাম্বার বলা যায় না। ঠিক আছে, তো এইবার দেখ, এই জিরোর পরবর্তী ধর আমি এখানে বোঝানোর জন্য এখানে 1 আছে বলছি। এবার বল জিরোর পরবর্তী যদি ন্যাচারাল নাম্বার, সেটাকে 1 বলে দিতে পারি, কিন্তু এর মাঝখানে কত রিয়েল নাম্বার আছে আমি সেটা বলতে পারবো না। ঠিক আছে, মানে কি বলবো, 1 2 3 4 এইভাবে কতগুলো রিয়েল নাম্বার আছে এটা আমি কিন্তু বলতে পারবো না। অর্থাৎ জিরোর পরবর্তী যে রিয়েল নাম্বারটা সেটা কি আমরা বলতে পারবো না। তুই ধর বললি স্যার জিরোর পরবর্তী 0.0000000001। ঠিক আছে, আমি বললাম এরও আগে একটা রিয়েল নাম্বার হবে, আমি এখানে আরেকটা জিরো বসিয়ে দিলাম। ঠিক আছে, আর তারও আগে হবে, অনেক জিরো বসিয়ে দিলাম, বসা। তাহলে তুই জিরো এখানে হাফ আছে, এখানে তো পৌঁছতেই পারবি না, এখান থেকে এই পথ থেকে যেতেই পারবি না, তার মাঝখানে অসংখ্য রিয়েল নাম্বার আছে, অসংখ্য। ঠিক আছে, তো যেই কারণে আমি বলছিলাম কি এটাকে ওইভাবে এক্সপ্রেস করা যায় না। ঠিক আছে, লিখে এটাকে ওই জন্যই বলা হয় সমস্ত বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, এটা বলা হয়। এবার দেখ, এই যে সেট আমি বলছিলাম যে দুটো মেথড আছে, যে মেথডে কিন্তু সেটটাকে আমরা কি করতে পারি, পদ্ধতি আছে, দুটো পদ্ধতিতে সেটটাকে ডিফাইন করতে পারি। সেই পদ্ধতির মধ্যে কি বলছি দেখ, একটাকে বলা হয় রোস্টার ফর্ম, আরেকটা হচ্ছে সেট বিল্ডার মেথড। একটা হচ্ছে রোস্টার ফর্ম আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। এই দুটো ফর্মের প্রয়োজন হলো কেন, এটা একটা ব্যাপার, সেটা এক্ষুনি বুঝতে পারবি। এই যে রোস্টার ফর্মটা ব্যাপারটা কি বলতো, আমি এইমাত্র যেটা বলছিলাম, এইভাবে যেগুলো লেখা হয় 1 2 3 4, এটা আরো হতে পারে। এই যে সেটগুলোকে আমরা ডিফাইন করছি এভাবে, এইটা হচ্ছে আমাদের রোস্টার ফর্ম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি রোস্টার ফর্ম। সেট বিল্ডার ফর্মটা এমন একটা সেট যেখানে সেই সকল এক্সগুলো আছে যেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যাতে করে সাজ দ্যাট
সেই এক্সগুলো কীরকম দেখতে, এবার তুই বলবি স্যার এটা কী সব লিখেছেন। দেখ সেটের নামটা হচ্ছে পি, বলে দিচ্ছি। এখানে যে এলিমেন্টগুলো আছে, আচ্ছা এই এলিমেন্টগুলো লিখি। 4 5 6 7। এবার অনেকটা ক্লিয়ার হবে। দেখ এখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে এটা, অর্থাৎ এই যে এক্সটা কি, এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এক্স দিয়ে ডিফাইন করছি। সেই এক্সটা কি না ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কতগুলো ন্যাচারাল নাম্বার না 7 অবধি, এবং 7টাও হবে ইকুয়াল আছে, ইকুয়াল সাইন আছে। 7-এর থেকে ছোট এক্সটা কি 7-এর থেকে ছোট এবং 7-এর ইকুয়াল, 7-এর থেকে বড় নয়। আর ন্যাচারাল নাম্বার কত থেকে শুরু, 1 থেকে শুরু, তাহলে 1 থেকে 7 2 হবে, ঠিক আছে, 1 to 7 হবে এইটা। তো এই যে পদ্ধতিটাকে, এটাকে বলা হচ্ছে, এইভাবে যে ডিফাইন করার পদ্ধতিকে বলা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে। তো আমাদের এইটা যদি 100 অবধি থাকতো, কত অবধি থাকতো, 100 অবধি থাকতো, ধর আমি এখানে লিখে দিলাম 100। এইবার তুই আমাকে বল, এই তুই 100টা এলিমেন্ট লিখতিস, পাগল হয়ে যেতিস তো। তো সেই কারণে এই যে সেট বিল্ডার মেথড যেটাকে আমরা বলছি, এই সেট বিল্ডার মেথড যেটা, সেটা কিন্তু এসেছিল, ঠিক আছে। এখানে কিভাবে লেখা হয় একটুখানি বলে দিই ব্যাপারটা। তো প্রথমে কি লেখা হয়, এই যে পার্টটা দেখতে পাচ্ছিস, এখানে লেখা হয় টাইপ, তারপরে থাকে টাইপস অফ এলিমেন্ট, তারপরে এই যে চিহ্নটা, এটাকে বলা হচ্ছে সাচ দ্যাট, এটাকে বলা হয় সাচ দ্যাট, ওকে। তারপরে যে এলিমেন্টগুলো থাকবে, যে কন্ডিশন, কিভাবে থাকবে এলিমেন্টগুলো, কি কন্ডিশন, সেই কন্ডিশনটা এখানে কিন্তু লেখা হয়, ওকে। প্রথমে থাকছে টাইপস অফ এলিমেন্ট, অর্থাৎ সেই এলিমেন্টটা কি হবে, ন্যাচারাল নাম্বার নাকি ইন্টিজার্স নাকি রিয়েল নাম্বার নাকি অন্য কিছু কমপ্লেক্স নাম্বার, সেটা আমার এখানে কিন্তু এইভাবে লেখা হয়। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কন্ডিশন, ওকে। তো আমি দেখতে পাচ্ছি এখানে এক্সগুলো কি ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, কন্ডিশনটা কি এক্স লেস দেন 100, এখানে 7 ছিল। তখন আমি কিন্তু এই যে এতগুলো লেখার জন্য বা এইভাবে আমি এতগুলো এলিমেন্ট না লিখে সোজা কথায় এইভাবে এক্সপ্রেস করতে পারি, যেই কারণে এই যে সেট বিল্ডার পদ্ধতিটা কিন্তু পরবর্তীকালে এসেছিল। রোস্টার ফর্ম দিয়ে কিন্তু সমস্ত রকমের সেটকে আমরা বলতে পারবো না, ডিফাইন করতে পারবো না, তার জন্য আমাদের সেট বিল্ডার ফর্মটা কিন্তু দরকার। বোঝা গেল? আশা করি ক্লিয়ার আছে, কারণ কোনো কোয়ারি থাকার কথা নয়। এখনো পর্যন্ত অঙ্কে আমি যাইনি, এবার একটা অঙ্ক করাবো, এক্সাম্পল করাবো, তাহলে ব্যাপারটা একটু বুঝতে পারবে, ঠিক আছে। তো এই যে সেট বিল্ডার ফর্ম দিয়ে কিন্তু অনেক ম্যাথ আসে। দেখ কি বলছি, কোয়েশ্চেন আর কি, let the set a equals to, মানে এ এমন একটা সেট দিয়ে দিয়েছে, সেখানে এটা কি রকম আছে, সেই সকল এক্স, সেই এক্সগুলো কীরকম না বলে দিয়েছে রিয়েল নাম্বার, সাচ দ্যাট, যাতে করে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4। ধর আরেকটা কন্ডিশন কি দিয়ে যেতে পারে, ধর বললাম 2x ইকুয়ালস টু 10। এটা তোকে এবার কিছু অপশান দিয়ে দিয়েছে, এইবার আমাকে বল কোনটা অপশানটা সঠিক হবে, কোন অপশানটা সঠিক হবে, বুঝতে পারছিস না তো? দেখ আমাদের দেয়া আছে a ইকুয়ালস টু
এক্স বিলংস টু, এটাকে বিলংস টু বলে, মানে এক্সটা কোথায় বিলংস করছে, কোথায় কোন জায়গায় আছে। আমরা যেমন লোকেশন ইউজ করি না, তো এখানে বিলংস টু ইউজ করা হয় তাকে কোথায় আছে সেটা বোঝানোর জন্য। তো এক্স বিলংস টু আর, অর্থাৎ রিয়েল নাম্বার, সেই বাস্তব সংখ্যা, যাতে করে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 হচ্ছে অ্যান্ড 2x ইকুয়ালস টু 10 হচ্ছে। তাহলে দেখ আমি লিখতে পারি x হচ্ছে সেই সকল রিয়েল নাম্বার such that x equals to প্লাস মাইনাস 2, x এর মানটা বলে প্লাস মাইনাস 2 আসবে, and x equals to 5। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, x এর মানটা দেখ, একটা প্লাস 2, একটা মাইনাস 2 আসছে, আর একটা 5 আসছে। তাহলে কোন অপশনটা ঠিক হলো? এটা। বোঝা গেল? তো এই ধরনের কিন্তু প্রবলেমস আমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? তো সেই কারণেই আমি এত করে বললাম যে সেট বিল্ডার ফর্মটা, মেথডটা কেন এত ইম্পর্টেন্ট। এক নম্বর দিয়ে লেখ সসীম সেট। যেটাকে বলা হচ্ছে ফাইনাইট সেট। ফাইনাইট সেট লেখ, বাংলাতেই লেখা আছে, যে সেটের লেখ, যে সেটের পদ সংখ্যা গণনার দ্বারা যে সেটের পদ সংখ্যা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব। অর্থাৎ আমি কি বলতে চাইছি, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে সসীম, পদ সংখ্যা সসীম, তাকে সসীম সেট বলে। এক্সাম্পল কি হবে বলতো? ধর a ইকুয়ালস টু বললাম 1 2 3, অনেক রকম এক্সাম্পল হয়। ধর a b c বললাম, তাহলে এখানে কতগুলো পদ আছে আমরা তো গুণে বলতে পারছি, ঠিক আছে? পদ সংখ্যা গণনার দ্বারা তো নির্ণয় করা সম্ভব হচ্ছে না, এখানে 1 2 3 এই তিনটে পদ আছে, এলিমেন্ট আছে, তো এগুলো আমরা বলতে পারছি না। তো ওইটাই বলছে সসীম সেট কাকে বলে, যে সেটের পদ সংখ্যা আমরা গণনার মাধ্যমে মানে কাউন্ট করতে পারি, ঠিক আছে? বলতে পারি যে এতগুলোই এলিমেন্ট আছে, সেই সেটটাকে বলা হচ্ছে কিন্তু সসীম সেট বা ফাইনাইট সেট, ঠিক আছে? 2 নম্বরে লেখ অসীম। সসীমের দাদা অসীম, অসীম সেট অর্থাৎ ইনফাইনাইট সেট। লেখ যে সেটের পদ সংখ্যা, যে সেটের পদ সংখ্যা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব নয়, ঠিক আছে? অর্থাৎ যে সেটের পদ সংখ্যা অসীম, যে সেটের পদ সংখ্যা অসীম, তাকে কি বলছি আমরা? তাকে বলা হয় অসীম সেট। এক্সাম্পল দিই, ধর বললাম a ইকুয়ালস টু, সেটা বল ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, মানে এইরকম, অথবা এইভাবে লিখতে পারি,
এইগুলো, ঠিক আছে। তুই বল স্যার এখানে পদ সংখ্যা অসীম কোথায়? স্যার এই তো 1 2 3 4 করে গুনতে পারছি। ওরে গাধা, আমি বলিনি একবারও যে গুনতে পারবি না, গুনে শেষ করতে পারবি না। শেষ কর, কত দম আছে দেখি। এই যে সেটের পদ সংখ্যা গুনে শেষ কর, বল গুনে শেষ কর, পড়ে যা। জীবন বেরিয়ে যাবে, বিয়ে থা হবে না আর, ঠিক আছে? কিচ্ছু হবে না, না পড়াশোনা হবে, না বিয়েতে হবে, না কিছুই হবে, ঠিক আছে? জীবনের সেই চুলদাড়ি পেকে যাবে, তাহলেও কিন্তু তুই শেষ করতে পারবি না, ঠিক আছে? তো ওই কারণেই বলছি যে সেটের পদ সংখ্যা গণনার দ্বারা নির্ণয় করা যায় না, তাকে বলা হচ্ছে ইনফাইনাইট সেট। বুঝে গেল? এইবার বলছি আমি, দেখ বলেছিলাম আমি নাল সেট, এটাকে আরেকটা নাম আছে এমটি, এমটি সেট, বা আমরা যেটা বাংলায় বলি শূন্য সেট। ওকে, তাহলে যে সেটে কোনো পদ নেই তাকে বলে শূন্য সেট। এর নোটেশন আমরা জানি, কিভাবে ডিনোটেট করা হয় বা নোটেশন দেওয়া হয়, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অথবা এই সিম্বল দিয়ে, যেটাকে বলা হচ্ছে কি নাল সিম্বল। এটাকে বলা হচ্ছে নাল সিম্বল। তো এইভাবে কিন্তু নোটেশন করা হয় শূন্য সেটকে। 4 নম্বরে আসছে সিঙ্গেলটন সেট, যা মানে বাংলায় হচ্ছে একপদী, একপদী সেট। অর্থাৎ যে সেটে শুধুমাত্র একটি পদ থাকে তাকে একপদী সেট বলে। অর্থাৎ যে সেটে কি একটি পদ আছে তাকে কি বলা হচ্ছে শূন্য সেট বা একপদী সেট। এক্সাম্পল দে, তোরা নিজেরাই পারবি। 1 কত হবে, 2 লেটার্স দিয়েও দিতে পারিস, এটা একটা সেট, ঠিক আছে? এরকম অনেক এক্সাম্পল কিন্তু দিতে পারি, ঠিক আছে? তাহলে এই ধরনের সেটগুলোকে বলা হচ্ছে কি একপদী সেট। যে সেটে মাত্র একটি পদ আছে তাকে বলা হয় কি একপদী সেট। এবার দেখ ইকুয়াল সেট, 5 নম্বর বলছি ইকুয়াল সেট অর্থাৎ সমান সেট। বুঝতে পারছিস? নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে কি ব্যাপারটা হতে চলেছে। যদি দুটি সেটের পদ বা তুই বলতে পারিস সদস্য বা উপাদান, ঠিক আছে, বা অবজেক্ট
যে কথাটাই ইউজ করি না কেন, যদি একই হয়, ঠিক আছে, তবে তবে কি বলা হচ্ছে, তাদের পরস্পরকে সমান সেট বলবে বা ইকুয়াল সেট বলবে। যেমন ধর আমি বললাম এ সমান 1 2 5 4 এভাবে আছে। বি সমান বললাম 4 2 5 1। দেখ, এ সেটে যে যে পদগুলো আছে, যে যে অবজেক্টগুলো আছে, বি সেটে কিন্তু সেই পদগুলোই আছে এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে এটা দেখে আচ্ছা আগে পরে আছে ওটা কোনো ব্যাপার করে না, এখানে কিন্তু সেটের ক্ষেত্রে ওটা ফ্যাক্টর করে না, সেটে ওটা হতে পারে, ঠিক আছে। এটা মনে করবো আগে পরে ব্যাপারটা ম্যাটার করে না, ঠিক আছে। আমাকে দেখতে হবে এটা সেট, এটা একটা সেট, এবং এর প্রত্যেকটা পদ এতে আছে বা এর প্রত্যেকটা পদ এতে আছে, ঠিক আছে। অর্থাৎ এতে যা যা পদ আছে এতে কিন্তু সেই সেমই পদ আছে, সেই সেমই এলিমেন্টস কিন্তু আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, অতএব সেট অফ এ ইকুয়ালস টু সেট অফ বি। অর্থাৎ এই যে এ সেটটা আর বি সেটটা কোনো আলাদা সেট নয়, এ দুটো একই, ঠিক আছে। আর একটা প্রশ্ন আছে যে তাহলে যমজ সন্তান যারা হয় তাদেরকে কি আমি সমান সেটের মধ্যে ফেলতে পারবো? না, দেখ যমজ ব্যাপারটা কি হয়, হ্যাঁ অনেক কিছু ইকুয়াল, কিন্তু সব কিছু কি ইকুয়াল? সব কিছু কিন্তু ইকুয়াল নয়, কোনো না কোনো পার্থক্য তাদের মধ্যে আসে। হতে পারে তাদের জন্মের সময়ের পার্থক্য, ঠিক আছে, তাদের এজ পার্থক্য, 1 মিনিট বা 1 সেকেন্ডেরও পার্থক্য থাকে, এবং কিছু ওই যে জিনোটাইপ ফিনোটাইপ ব্যাপারগুলো ছিল না, ওই ধরনের কিছু পার্থক্য থাকে তাদের আচার ব্যবহার, শুধু দেখতে দিয়ে বললে হবে না, ঠিক আছে, সব কিছু তাদের কিন্তু সেম হতে হবে, ঠিক আছে। তার মা বাবা কিন্তু তাদেরকে দুজনকে পার্থক্য করতে পারে, ঠিক আছে, বিশেষ করে মা পারে, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে সেই যে সেটগুলো কিন্তু ইকুয়াল সেটের পর্যায়ে আমরা ফেলতে পারবো না, ঠিক আছে। যাই হোক, এরপরে আজকে দুটো জিনিস খালি বলবো, 6 নম্বর 7 নম্বর বলে আজকে ভিডিওটা কিন্তু স্টপ করবো, অনেকটা লম্বা হয়ে গেছে। দেখ, এই দুটো জিনিস কিন্তু আমাদের খুব কাজে লাগবে। সাবসেট অর্থাৎ উপসেট, কি বলছি, উপসেট বা সাবসেট বলা হয়। কি ব্যাপারটা, যদি দুটি সেট এমন হয় যে এ সেটের প্রতিটি পদ, এ সেটের প্রতিটি পদ বি সেটেরও পদ। তাহলে কি বললাম, এ সেটের প্রত্যেকটি পদ কিন্তু বি সেটেরও পদ, তখন একে বি সেটের উপসেট বলা হবে, উপসেট বা সাবসেট বলা হয়। এবং এর নোটেশন হচ্ছে কিভাবে লেখা হয়, এইভাবে, এ সাবসেটের চিহ্ন হচ্ছে এটা বা উপসেট, এইভাবে ইউ অশ্বক্ষুর আকৃতি যে চুম্বক হচ্ছে ওটা লিখে তার তলায় এইটা সমান চিহ্ন, ঠিক আছে, এ সাবসেট বি। তাহলে কি বললাম, এ সেটের প্রত্যেকটি পদ কিন্তু বি সেটের
বি সেটেরও পদ, তখন কি বলা হচ্ছে, এ কে বি এর সাবসেট বলা হচ্ছে। এক্সাম্পল, ধর আমি বললাম এ সমান সমান 1 2 3 বললাম, এবং বি বললাম 1 2 3 4 5 বললাম। তাহলে দেখ আমাকে বল, আমি কি বলেছিলাম যে এ সেটের প্রত্যেকটা পদ কিন্তু বি সেটের পদ। তাহলে দেখ এখানে হয়েছে, এ তে কি আছে 1 2 3 আছে, বি তে কি আছে 1 2 3 4 আছে, 1 2 3 4 আছে। তাহলে দেখ এ সেটে প্রত্যেকটা পদ বি সেটে আছে তো? হ্যাঁ আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। হ্যাঁ বি সেটে আরো এক্সট্রা কিছু আছে, তাতে নিয়ে আমার কোনো যায় আসছে না, কিন্তু আমাকে যে বলেছিল এ সেটের যা পদ থাকবে সেটা কিন্তু বি সেটেও থাকতে হবে। তাহলে এ সেটে যে পদগুলো আছে সেই সব এলিমেন্টসগুলো কিন্তু বি সেটে আছে। তাহলে আমি কি বলতে পারি, অতএব এ সাবসেট বি। ঠিক আছে, এ হচ্ছে বি এর উপসেট। বোঝা গেল? ক্লিয়ার? একদম ক্লিয়ার, জলের মতো ক্লিয়ার, কোনো কোয়ারি থাকার কথা নয়, কোনো কোয়ারি থাকার কথা নয়। ঠিক আছে, এটা খুব একটা কিছু জটিল নয়, জটিল করে ভাববি না একদম। তো সাবসেট আমরা চিনব কিভাবে, এইভাবে। ঠিক আছে, লাস্ট আজকের, এবার প্রপার সাবসেট, অর্থাৎ প্রপার মানে কি, যথার্থ উপসেট। প্রপার আমরা কাদেরকে বলি? নিশ্চয়ই এক্সট্রা কিছু কারিকুলাম থাকবে, তাদের মধ্যে খারাপ কিছু থাকবে না। ঠিক আছে, প্রপার ছেলে বলি না, প্রপার একদম ঠিকঠাক ব্যাপার, ঠিকঠাক আছে। ঠিক আছে, তো তার মধ্যে কিছু এক্সট্রা কারিকুলামগুলো বাদ যাবে, খারাপ জিনিস থাকবে না, সবই ভালো জিনিস থাকবে। তো এখানে প্রপার সাবসেট তখনই বলবো, দেখ যদি আচ্ছা এক্সাম্পলটা আগে দিই, সব থেকে ভালো। ধর আমি বললাম এ সমান, আগের এক্সাম্পলটাই দিচ্ছি, কি ছিল, 1 2 3 ছিল। বি ইকুয়ালস টু বলছি 1 2 3 4 5। ওকে, তখন আমি কি বলতে পারি, এ, এটা হচ্ছে প্রপার সাবসেটের নোটেশন এর নোটেশনটা কিরকম, এ প্রপার সাবসেট বি। বলছে এ কে বি এর প্রপার সাবসেট বলা হবে যদি এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের পদ হয়। এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের পদ হয়, সেটা আগেতেও ছিল, কিন্তু বি সেটে অন্তত পক্ষে অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট, এখানে অন্তত পক্ষে একটা পদ আছে, একটা এলিমেন্ট থাকবে যেটা কিন্তু বি সেটে নেই। অর্থাৎ বি সেটের সোজা কথায় এ যদি বাপ হয় তাহলে এ বেটা। ঠিক আছে, বাপ का बेटा। তো এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এইভাবে কনভার্ট করতে পারিস, বা এইভাবে তুই মানে ভাবতে পারিস যে হ্যাঁ হতে পারে ছেলের মধ্যে অনেক গুণ থাকে যেটা হতে নেই। ঠিক আছে, বাট আমি একটা অন্যরকম কন্ট্রোভার্সি হয়ে গেল না, এটা এটা দেওয়ার লাভ নেই। ঠিক আছে, এটা অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে। তো এইভাবেই ভাব যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু বি সেটে থাকতে হবে, এবং বি সেটে একটা অন্তত এলিমেন্ট আছে, কম করে একটা থাকবে, যেটা কিন্তু এ সেটে নেই। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি বি সেটটা কিন্তু তাতে বেশি এলিমেন্ট আছে, ওই জন্য দেখ বড় হাঁটা ওর দিকে। ঠিক আছে, বিটা বড়, এইভাবে ভাবতে পারিস, বিটা বড়, সেই জন্য বি কে সরি এ কে বি এর কি বলা হবে, যথার্থ উপসেট। বোঝা গেল?
বা এইভাবে বলতে পারিস যথার্থ উপসেট হচ্ছে এমন একটা সেট বা এমন একটা উপসেট যা একটি সেটের কিছু উপাদান ধারণ করে। এ হচ্ছে এমন একটা সেট যে কোনো একটা সেটের কিছু উপাদান ধারণ করছে কিন্তু সব উপাদান নয়। ঠিক আছে, এভাবে বলতে পারিস। বা এভাবে বলতে পারিস যে এ সেটের এ কে বি এর যথার্থ উপসেট বলা হবে যদি এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটে থাকে এবং কম করে বি সেটে একটা অন্তত উপাদান আছে যেটা কিন্তু এ সেটে নেই, সেটাকে বলা হবে যথার্থ উপসেট। বোঝা গেল? এটাকে এইভাবে নোটেশন দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তো তোদের আজকে কিন্তু একটা হালকা মতো ধারণা দিলাম সেট কি, তার সম্বন্ধে যাবতীয় প্রপার্টিগুলো বলছিলাম, কোনটা কী ধরনের সেট, সেটের কীভাবে নাম দেওয়া হয়, ঠিক আছে, কোনটাকে প্রপার সাবসেট, কোনটাকে সাবসেট বলা হয়, সিঙ্গেলটন সেট কি, ঠিক আছে, এমটি সেট কি, এগুলো সবই বললাম। তো তোদের কাজ হচ্ছে এগুলো একবার দেখে নেওয়া, একবার অন্তত চোখ বুলিয়ে নেওয়া, ব্যাপারগুলো বুঝতে পেরে যাবে, খুব ইজি। পরবর্তী আমি বাকি জিনিসগুলো পরের দিন বলবো। তো মেন কথা যেটা আরেকবার বলে দিচ্ছি লাস্ট বার, সেট হচ্ছে একটা জায়গা যেখানে কোনো এলিমেন্টকে সংগ্রহ করা হয়, ঠিক আছে, কোনো এলিমেন্ট নয়, বিভিন্ন এলিমেন্টকে একসাথে সংগ্রহ করা হয়, ঠিক আছে। তো এমন নয় যে এই সেটের কোনো লিমিটেশন আছে, মানে লিমিটেশন কথা হতো মানে এর মধ্যে যে এতগুলি এলিমেন্ট থাকতে পারবে তার বেশি থাকতে পারবে না, এরকম কিন্তু নয়, ঠিক আছে। তুই যা কিছুর যত বড়ই হোক তার কিন্তু ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলি সেটা কিন্তু একটা সেট হয়ে গেল, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন। তো তোরা সবাই ভিডিওটা ভালো করে দেখ। হাসি খুশি পাঠশালায় সবাইকে আবার বলছি ওয়েলকাম, স্বাগতম। আশা করি ভিডিওগুলো তোদের ভালো লাগছে, ভালো লাগবেও, আমি সেইভাবেই চেষ্টা করছি বলার, ঠিক আছে। তো এই সেট কিন্তু খুব ভালো চ্যাপ্টার, ভালো লাগবে এবং মজা পাবি, আমি বলতে পারি। এই জন্যই এটা দিয়ে শুরু করা, শুধু এই একটা কারণ নয়, এটা একটা কারণ যে সেট হচ্ছে খুব করতে মজা লাগে। আমার যখন আমি করেছিলাম, পড়াশোনা করেছিলাম, তো আমার তো হেভি লেগেছিলো ভাই, ঠিক আছে। আমি এসব নিজেই তৈরি করেছিলাম, তখন নিজে লিখে লিখে পেপারগুলো করেছিলাম, কোনটাকে কী সেট বলা হয়, আমরা একটা সূত্র খাতা করেছিলাম। আর তোরাও করতে পারিস, বিভিন্ন ব্যাপারগুলোকে লিখে রাখতে পারিস, থিওরিগুলোকে, ঠিক আছে। অঙ্কের তো আলাদা খাতা, বাট থিওরিগুলোকে, এই ছোটো ছোটো থিওরিগুলোকে একটা খাতা করে, ছোট্ট খাতা করে সেটার মধ্যে কিন্তু লিখে রাখতে পারিস। তোদের কিন্তু পরবর্তীকালে বুঝতে যখন দেখ 11 হচ্ছে এমন একটা ক্লাস হচ্ছে, এখানে অনেক কিছু আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথামেটিক্স আছে, বায়োলজি আছে। তো এত কিছু করতে গেলে যখন শেষের দিকে যাবি না, তখন মনে হবে কী করতে শুরু করেছিলাম, ভুলে যাবি, মানে হারিয়ে যাবি নিজেকে। তো সেই জন্য তুই যদি এখন থেকেই গেঁথে রাখিস, যেমন দেখবি ফুল তুলে রাখলে কী হয়, ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু ওইগুলোকে যদি আমি একটা মালায় গেঁথে রাখি, সুন্দরভাবে সাজিয়ে থাকে না, আমি ওটাকে একটা আঙুল দিয়েও তুলতে পারি, কিন্তু অনেকগুলো ফুলকে আমি একসাথে তুলতে গেলে কী হবে, অনেক টাইম লাগে। বাট ওটাকে যদি একটা মালায় গেঁথে রাখি সুন্দরভাবে, সেটা কি হবে, আমি সহজে সেটাকে পিক আপ করতে পারবো। তো তোদেরকেও বলছি, পরবর্তীকালে যদি নিজেকে এই ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে, অনার্স করার ইচ্ছা থাকে, হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে, তো নিজেকে সেইভাবেই এখন থেকে মালায় গাঁথতে শুরু কর, ঠিক আছে। এই মালায় যদি গাঁথতে এখন থেকেই শুরু করিস, দেখবি সেই মালাটা একসময় গিয়ে অনেকটা বড় হচ্ছে, এবং সেই গেটটা যখন মারবি শেষকালে, তখন হেভি মজা পাবি, কারণ সেই জায়গায় গিয়ে তোরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে যাবি, নিজের জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু পৌঁছে যাবি। তো এখন থেকেই একটা একটা করে ফুল সংগ্রহ করে মালাটা গাঁথতে শুরু কর। এটাই হচ্ছে তোদের কিন্তু লাইভ করার সময়। এই সময়টাকে বরবাদ করবি না কেউ, এটা বারবার করে বলছি, কেউ বরবাদ করবি না, ঠিক আছে। অনেক কিছু রঙিন জিনিস আসবে, তো সব কিছুকে থেকে বেশি প্রায়োরিটি কিন্তু আমার এটা থাকবে, কোনো কিছুর জন্য যেন এটা নষ্ট না হয়, এই পড়াশোনাটাকে নষ্ট না হয় কোনো কিছুর জন্যে। কর, এই বয়সে সবাই করে, ঠিক আছে, লেজ গজায়, ডানা গজায়, সবারই গজায়, আমারও গজিয়েছিল, বাট আমি এটাকে নষ্ট করিনি, তোদেরকে তাই বলছি নষ্ট করবি না, এটাকে ঠিক রেখে বাকি যা কিছু কর। আর একটা জিনিস, অনেস্টলি যাই করিস, অনেস্ট জীবনে থাকাটা খুব জরুরি, অনেস্ট থাকাটা খুব জরুরি। এই অনেস্ট কিন্তু তোকে নিয়ে যাবে অনেক বড় জায়গায়, জীবনের নিয়ে যাবে, ঠিক আছে। এই একটা কারণেই তুই কিন্তু অনেক জায়গায় এগিয়ে যেতে পারবি, এই এমন জিনিস অনেস্টি,
ঠিক আছে। আমার ফেভারিট ক্রিকেটার একটা কথা বলি, মহেন্দ্র সিং ধোনি, MS ধোনি। আমি নিজেও ক্রিকেট খেলি, তো কেন তার কথা একটাই, যে এত খুব ভালো ফিনিশার বলে নয়, ঠিক আছে, ভালো ক্যাপ্টেন কুল বলে শুধু নয়, বাট সি ইজ অলওয়েজ বি এ অনেস্ট ম্যান, একজন অনেস্ট পারসন, যে কিন্তু অন্যর টিমের, বিপক্ষ টিমের ফিল্ডিং সেট করে দেয়। এই রকম অনেস্ট পারসন আছে না? আমাকে দেখাতে পারবি? ঠিক আছে। আর হচ্ছে সচিন তেন্ডুলকার, তো গড অফ ক্রিকেট বলা হয়। আম্পায়ার আউট দেওয়ার আগেই কিন্তু মাঠ ছেড়ে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, তো এই ধরনের অনেস্টি, মানুষ নিজেদেরকে গড়ে তুলতে গেলে, বড় হতে গেলে অনেস্টিটা খুবই জরুরি। শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, সব জায়গাতেই নিজেকে কিন্তু অনেস্ট রাখার চেষ্টা করবে। ঠিক আছে, যাই হোক, অনেক কিছু বলে দিলাম, জ্ঞান দিয়ে দিলাম। সবাইকে বলবো হাসিখুশি পাঠশালায় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কর, ভিডিও আসতে থাকবে, আমারও ভালো লাগবে। এবং ভিডিও কেমন লাগছে, পড়ানো কেমন লাগছে, কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে, বা কীভাবে পড়ালে সুবিধে হয়, বুঝতে পারছিস কিনা তোরা যদি একটু কমেন্ট করিস, আমি নিচে থেকে একটু স্যাটিসফ্যাকশান পাই। ঠিক আছে, বা আমার ভুল ত্রুটিগুলোকে আমি কভার করতে পারি, এটুকুই আশা করব। তো আজকের মতো টাটা, বাই। সবাই ভালো থাক, সুস্থ থাক, এবং হাসতে হাসতে, খেলতে খেলতে পড়াশোনাটাকে অলরেডি করে ফেলতে থাক। ওকে, টাটা, বাই।